তো আমরা যেখানে ছিলাম আমাদের হচ্ছে ডিউরেশন অ্যাসেটটা এখন বের করতে হবে। সো আমরা বলছিলাম যে ক্যাশ ইনফ্লো মানে যেটা, ডিউরেশন অ্যাসেটও মানে অ্যাসেটও সেটা, আবার লাইবিলিটি যেটা, আউটফ্লো সেটাই, যে লেখা আছে পাশে দিয়ে। সো আমাদের এই অ্যাসেট বা ইনফ্লো ডিউরেশন বের করতে হবে একবার, আবার লাইবিলিটি বা আউটফ্লো ডিউরেশন বের করতে হবে। এই যে ডিউরেশন বের করতে হবে একবার, এরকম আর কি, কারণ আমাদের ডিউরেশন চেয়েছে কোশ্চেনে। ওকে, সো এখন হচ্ছে ডিউরেশন বের করার প্রসেসটা কি? ডিউরেশন বের করার প্রসেসটা খুবই সহজ। এটা হচ্ছে আপনাদের এই যে সামেশন অফ পিভি অফ সিএফ ইন্টু টি, অর্থাৎ লাস্ট কলামে সামেশনটা ওপরে বসবে, বাই নিচে হচ্ছে আপনাদের সামেশন অফ পিভি অফ সিএফটা বসবে। এটা ক্যালকুলেট করলেই আপনাদের ডিউরেশন অফ অ্যাসেট চলে আসবে। সো এই ভ্যালুটা কি আমাদের? এইটা হচ্ছে 44,59,634 হচ্ছে আমাদের সামেশন অফ পিভি অফ সিএফ ইন্টু টি এর ভ্যালু। আর আমাদের হচ্ছে সামেশন অফ পিভি অফ সিএফ এর ভ্যালুটা হচ্ছে 26,21,614। সো এটা হচ্ছে আমাদের শুধুমাত্র সামেশন অফ পিভির ভ্যালু। সো এটা কিন্তু আমরা নিচে বসিয়ে দিলাম। এই দুটো ক্যালকুলেট করে আমাদের ভ্যালু আসে, রেজাল্টটা আসে হচ্ছে 1.70 ইয়ার্স। সো আমাদের অ্যাসেটের ডিউরেশন হচ্ছে 1.70 ইয়ার্স। ঠিক আছে, অ্যাসেটের ডিউরেশনটা বের করে ফেললাম। এখন হচ্ছে আমাদের লাইবিলিটিতে আসি সুন্দর মতো। এই যে কোশ্চেনে দেখেন 11 নম্বর কোশ্চেনে যে ক্যাশ আউটফ্লোতে আপনাদের টোটাল যে ভ্যালুগুলো দেওয়া আছে, টোটাল 1, 2, 3, 4 আর 5 নাম্বারে কোনো ভ্যালু নেই। সো এই ভ্যালুগুলোই হচ্ছে আমরা আউটফ্লো হিসেবে বসাবো, কারণ এখানে আউটফ্লো বলা আছে, আর আউটফ্লো মানে আমরা জানি লাইবিলিটি। ডিউরেশন বের করার জন্য বসাবো আর কি। সো আমরা এখন ডিউরেশন অফ ক্যাশ আউটফ্লোস বা লাইবিলিটিসটা বের করব। সো এটার জন্য হচ্ছে আমরা সেম প্রসেসে টাইমগুলো আগে বসালাম 5টা বছর, তারপর ক্যাশ আউটফ্লো যা যা দেওয়া ছিল সেগুলো বসালাম, লাস্ট কলামে কিছু ছিল না, জন্য 0 বসালাম। আর পিভি অফ সিএফটা এখন বের করবো আমরা, তারপর পিভি অফ সিএফ ইন্টু টিটা বের করবো। এগুলো খালি আছে, এগুলো বের করা হয়নি, বাট প্রসেসটা একই। সো আমাদের হচ্ছে পিভি অফ সিএফটা কীভাবে বের করবো? সেম, যে ক্যাশ আউটফ্লো বাই 1 প্লাস আমাদের যে পার্সেন্টেজ রেটটা বলা ছিল সেটা টু দি পাওয়ার 1, বাকিগুলো সেম, টু দি পাওয়ার 2, 3, 4, যে বছরের জন্য বের করছি সেই বছরেরটা হবে এটাই। আর লাস্টেরটা তো 0, কারণ এখানে কোনো ক্যাশ আউটফ্লো নেই। সো লাস্টে সবগুলো বের হওয়ার পর সবগুলো যোগ করে দিলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হবে হচ্ছে সামেশন অফ পিভি অফ সিএফ। সো এটা কিন্তু আমাদের 26 লাখসই আসছে, 44,000 কিন্তু আসছে, 44,220 কিন্তু আসছে। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের তেমন কোনো না, একইভাবেই বের করলাম আমরা। আবার পিভি অফ সিএফ ইন্টু টি, এটাও সেম প্রসেস। এটা আমরা কীভাবে বের করবো? এই যে 1 ইন্টু হচ্ছে আপনাদের পিভি অফ সিএফ এর প্রথম যে ভ্যালুটা থাকবে সেটা গুণ হয়ে এটা বের হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা গুণ হয়ে, মানে আমরা ইনফ্লো যেভাবে করেছি সেভাবেই গুণ করে 2 এর সাথে এটা গুণ করে 3 এর সাথে এটা গুণ করে এভাবে বের হবে, তারপর সবগুলো যোগ করলে সামেশন অফ পিভি অফ সিএফ ইন্টু টিটা আসবে। এবার আমরা ডিউরেশন অফ লাইবিলিটিসে যাই। এটা খুবই সহজ, এটা একই প্রসেসেই বের করতে হবে। এই যে আমাদের সামেশন অফ পিভি অফ সিএফটা ফার্স্টে বসবে, ওপরে বসলো, তারপর হচ্ছে আমাদের শুধুমাত্র সামেশন অফ পিভিটা বসবে, যে 26 লাখ, এটা হচ্ছে এই যে 44,000, 26 লাখ 44,000 এটা নিচে বসলো। তাহলে আমাদের লাইবিলিটি ডিউরেশনটাও কিন্তু সুন্দর মতো চলে এসেছে। ঠিক আছে, আমরা অ্যাসেটের ডিউরেশন বের করলাম, লাইবিলিটি ডিউরেশনও বের করেছি। কোশ্চেনে কি বলেছে আমাদের বলেছে ইফ দ্য ডিসকাউন্ট রেট অ্যাপ্লিকেবল টু দি প্রিভিয়াস ক্যাশ ফ্লোজ ইজ, মানে প্রিভিয়াস ক্যাশ ফ্লোগুলোর জন্য ডিসকাউন্ট রেট হচ্ছে 5%। সো হোয়াট ইজ দি ডিউরেশন অফ রিচম্যানস পোর্টফোলিও অফ আর্নিং অ্যাসেটস? সো অ্যাসেটের ডিউরেশন চেয়েছে একবার, অ্যান্ড অফ ইটস ডিপোজিটস, মানে লাইবিলিটি ডিউরেশন চেয়েছে আরেকবার, অ্যান্ড মানি মার্কেট বোরোয়িংস, একই কথাই, মানি মার্কেট বোরোয়িংস ডিপোজিটস দুটোকে একসাথে বলা হচ্ছে মার্চ করে। সো দ্যাটস ইট। সো আমাদের একবার হচ্ছে অ্যাসেটেরটা চেয়েছে, একবার হচ্ছে লাইবিলিটির ডিউরেশন চেয়েছে, আমরা দুটোই বের করেছি। এরপরের পার্টে আমরা আসি। এরপরে আমাদের বলেছে হোয়াট উইল হ্যাপেন টু দি ব্যাঙ্কস টোটাল রিটার্নস, ব্যাংকের টোটাল রিটার্নে কী হবে বা কী ইম্প্যাক্ট পড়বে, অ্যাজিউমিং অল আদার ফ্যাক্টরস আর হেল্ড কনস্ট্যান্ট। প্রত্যেকটা যা যা আদার ফ্যাক্টর ছিল, আদার ফ্যাক্টর বলতে যে আপনাদের ক্যাশ ইনফ্লোর ভ্যালু, আউটফ্লোর ভ্যালু বলা হচ্ছে, ইয়ার বলা হচ্ছে, এগুলো সব কনস্ট্যান্ট থেকে, শুধুমাত্র যদি
ইন্টারেস্ট রেটটা রাইজ করে, তাহলে শুধুমাত্র আমাদের ইন্টারেস্ট রেটটা চেঞ্জ করার ফলে যে পরিবর্তনটা আসবে সেটা দেখাতে বলা হচ্ছে, আর বাকি সবই সেম থাকবে। আবার মানে ইন্টারেস্ট রেট রাইজ করার কথা বলা হচ্ছে, আবার বলা হচ্ছে ইন্টারেস্ট রেট ফল করলে। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে দুইটা জিনিস এখানে। একবার বলছে যে ইন্টারেস্ট রেট রাইজ করলে, মানে ইন্টারেস্ট রেট তো 5% ছিল আমাদের, সো এটা যদি রাইজ করে তাহলে আমাদের কি চেঞ্জ আসবে, আবার ইন্টারেস্ট রেট যদি ফল করে তাহলে আমাদের কি চেঞ্জ আসবে এই 5% থেকে। সো আমাদের দুইটা জিনিস চেয়েছে। সো আমরা যদি শুধুমাত্র ইন্টারেস্ট রেট রাইজ করলে কি ভ্যালিউ আসে সেটা দেখি, আমরা কিন্তু ইন্টারেস্ট রেট ফলটা ইজিলি বের করতে পারবো। সো এখানে একটাই দেখানো আছে, বা এটা একটাই ডিসক্রাইব করবো, আর একটা করলে আরেকটা ইজিলি বের করা যাবে ইনশাল্লাহ। সো এক্সামে যদি দুটোই বলে সেক্ষেত্রে দুটোই বের করতে হবে, বাট এক্সামে নর্মালি দুটো বলে না। বাট যদি বলে যে রাইজ করলে কী হচ্ছে, ফল করলে কী হচ্ছে, এরকম কোশ্চেন, তাহলে আমাদের দুটোই দেখাতে হবে। বাট এক্সামে নর্মালি একটাই চাওয়ার কথা। যাই হোক, আর আমাদের ইন্টারেস্ট রেট রাইজ করলে যে রেজাল্টটা আসবে খুব স্বাভাবিকভাবেই আমাদের ফল করলে তার উল্টা রেজাল্টটা আসবে, ঠিক আছে? ওকে, তারপর কি বলেছে, গিভেন দ্য সাইজ অফ দি ডিউরেশন গ্যাপ, আমাদের কিন্তু ডিউরেশন গ্যাপও চেয়েছে। ইউ হ্যাভ ক্যালকুলেটেড, মানে আমাদের ডিউরেশন গ্যাপ চেয়েছে অ্যাজ ইন আমরা যে ডিউরেশন অফ অ্যাসেট এবং ডিউরেশন অফ লায়াবিলিটি পেয়েছি সেটার ওপর ডিউরেশন গ্যাপটা হচ্ছে আমাদের বের করতে বলেছে। হ্যাঁ, তারপর হচ্ছে সেই ডিউরেশন গ্যাপের উপর বেস করে আমাদের ইন্টারেস্ট রেট রাইজ করলে কী চেঞ্জটা আসবে, আর ইন্টারেস্ট রেট ফল করলে কী চেঞ্জটা আসবে সেটা দেখাতে বলেছে। তারপর ইন হোয়াট টাইপ অফ হেজিং শুড রিচম্যান এঙ্গেজ, মানে কোন টাইপের রিস্ক হচ্ছে, মানে কোন টাইপের স্ট্র্যাটেজি ফলো করা উচিত রিচম্যান হেজের আর কি, রিচম্যানের হেজিংয়ের আর কি। কোম্পানিটার পুরো নাম তো শুধুমাত্র রিচম্যান হেজ সম্ভবত ছিল, হ্যাঁ। সো রিচম্যান ব্যাংক ছিল, সরি। সো রিচম্যানের হচ্ছে হেজিং বা হচ্ছে স্ট্র্যাটেজিক কী কী ইমপ্লিকেশনের দরকার আছে, আমরা রেজাল্টগুলো দেখে কি বলতে পারি সেটা জানতে চেয়েছে। অলরাইট, আচ্ছা, হ্যাঁ, এখানেই তো শেষ। সো রিচম্যান এঙ্গেজ, প্লিজ বি স্পেসিফিক অ্যাবাউট দ্য হেজিং ট্রানজ্যাকশনস নিডেড অ্যান্ড দেয়ার এক্সপেক্টেড ইফেক্টস। সো আমাদের যতটুকু দরকার আমরা এখন ততটুকুই করবো আর কি। অলরাইট, সো এখন আমাদের ডিউরেশন লাইবিলিটি পর্যন্ত তো আমরা দেখেছিলাম, বের করেছি। এখন আমরা সেটার ওপর ডিউরেশন গ্যাপটা বের করব। ডিউরেশন গ্যাপ বের করার ফর্মুলা হচ্ছে ডিউরেশন অফ অ্যাসেটস মাইনাস ডিউরেশন অফ লাইবিলিটিস ইন্টু লাইবিলিটিস বাই অ্যাসেটস। এখন আমরা আলাদাভাবে লাইবিলিটিস বাই অ্যাসেটসটা আগে বের করি। লাইবিলিটিস বাই অ্যাসেটস কীভাবে বের করব, আমাদের লাইবিলিটিসের টোটাল পিভিটা হচ্ছে টোটাল লাইবিলিটিসটা মিন করছে এখানে। সো লাইবিলিটিসের কলামের টোটাল পিভিটা আমরা দেখি, এটা হচ্ছে যে 26,44,000। সো আপনাদের কিন্তু এই যে এটাই বসিয়েছে এখানে। আবার অ্যাসেটের টোটাল পিভিটা কি, এটাও হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব 26 লাখ হচ্ছে 21,000। সো এটা এখানে বসালাম। ওকে, সো আমাদের এল বাই এর ভ্যালিউ আসে হচ্ছে 1.0089। ওকে, সো এখন তো আমরা সব ভ্যালিউ পেয়ে গেছি, ডিএলও আমরা জানি, এখন আমরা ক্যালকুলেট করে ফেলি। সো ডিজিটা আমরা ক্যালকুলেট করব, বা ডিউরেশন গ্যাপটা এখন আমরা ক্যালকুলেট করব। সো আমাদের ফার্স্টে ডিউরেশন অ্যাসেট হচ্ছে 1.7011 হচ্ছে পুরোটা, মাইনাস আমাদের হচ্ছে ডিউরেশন অফ লাইবিলিটিস, এটা হচ্ছে 1.33 বা 1.3293 ইন্টু হচ্ছে আমরা যে ভ্যালুটা পেয়েছি আর কি ক্যালকুলেট করে, এল বাই এ ইন্টু 1.0089। সো এটা আসছে 0.3600। এখন আমাদের একবার বলেছে যে আমাদের ইন্টারেস্ট রেট, মানে সব কিছু কনস্ট্যান্ট থেকে যদি আমাদের ইন্টারেস্ট রেটে চেঞ্জ আসে তাহলে আমাদের কি পরিবর্তনটা হবে বা কি ইমপ্লিকেশনটা আমাদের, মানে যদি ধরেন সব কিছু কনস্ট্যান্ট, যে যেমন ধরেন কোশ্চেন আবার যাই, যে যেমন ধরেন এই যে কারেন্ট ইয়ার, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, এগুলো সব কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট, ভ্যালিউগুলো সব কনস্ট্যান্ট, শুধুমাত্র ইন্টারেস্ট রেট যদি রাইজ করে সেক্ষেত্রে আমাদের কি পরিবর্তন আসবে আমাদের নেটওয়ার্থে, বা আমাদের টোটাল যে অ্যাসেটটা আছে বা আমাদের যে ইকুইটি আছে সেটাতে কি পরিবর্তন আসবে, আবার ইন্টারেস্ট রেট যদি ফল করে তাহলেও কি পরিবর্তন আসবে, এই দুটো জিনিসই জানতে চেয়েছে। সো আমরা এখন শুধুমাত্র ইন্টারেস্ট রেট রাইজ করলে কি চেঞ্জ আসে সেটা দেখি, তো ফল করলে উল্টো চেঞ্জটা হবে আর কি। সো চেঞ্জ ইন নেটওয়ার্থ ইকুয়াল হচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে মাইনাস ডিজি ইন্টু এ ইন্টু চেঞ্জ ইন আর বাই 1 প্লাস আর। ওকে,
মাইনাস ডিজিটা কিন্তু আপনার ফর্মুলারই একটা পার্ট। আপনার ডিজি যে ভ্যালুটা আসছে সেটার আগে আপনি মাইনাস ধরে নেবেন, এটা ফর্মুলারই পার্ট। আর আপনার এ তো হচ্ছে অ্যাসেট, এই যে আমরা যে অ্যাসেটটা পেয়েছিলাম 26,21,000, সেটাই হচ্ছে আপনার এ। আর চেঞ্জ ইন আরটা হচ্ছে আপনার, আপনি যদি ইন্টারেস্ট রেট রাইজ করেন সেক্ষেত্রে যে চেঞ্জটা আসবে সেটা। সো কোশ্চেনে যেহেতু বলা নেই যে কত রাইজ করতে হবে, আমরা নিজেদের মতো ধরে নিই। আমরা ধরে নিব যে আমরা 75 বেসিস পয়েন্টস রাইজ করছি ইন্টারেস্ট রেট। সো ইন্টারেস্ট রেট বা চেঞ্জ ইন আর, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে 75 বেসিস পয়েন্টস। 75 বেসিস পয়েন্টস মানে হচ্ছে আপনাদের 0.75/100। হ্যাঁ, বেসিস পয়েন্টস বলতে কিন্তু সেটাই বোঝানো হয়। সো আলটিমেট ভ্যালু আসে হচ্ছে বা ফাইনাল রেজাল্ট 0.0075। ওকে, আর আমাদের মানে কি বলে, ইন্টারেস্ট রেট তো দেয়াই ছিল কোশ্চেনে 5%। সো সেটা আমরা 5%ই ধরলাম। অলরাইট, সো এখন তো আমরা সব ভ্যালু জানি মোটামুটি। আমাদের চেঞ্জ ইন আর হয়েছে শুধুমাত্র 75 বেসিস পয়েন্টস, যে যেমন ধরেন আমাদের কি বললাম যে আমাদের এখন কারেন্টলি ধরেন ইন্টারেস্ট রেটটা বেড়ে হলো 5.75%, আর আগে ছিল 5%। সো চেঞ্জ হয়েছে 0.75%। ঠিক আছে, সো আমরা 0.75 বেসিস পয়েন্টস ধরলাম, সো সেটা আসছে 0.0075। আর আমাদের হচ্ছে, তো কোশ্চেনেই দেওয়া ছিল যে 0.05, আর আমাদের কোশ্চেনে যেটা দেওয়া ছিল সেটাই। আর অ্যাসেট আমাদের দেওয়া ছিল হচ্ছে 26,21,614 এটা। আর মাইনাস ডিজিটা তো হচ্ছে আমাদের ডিজির যে ভ্যালু এসেছে সেটার আগে জাস্ট আমরা মাইনাস ধরে নিব। এবার সবগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেট করে ফেললেই আমাদের ভ্যালু চলে আসে। আচ্ছা, এখন হচ্ছে ডিজিটা হচ্ছে আমাদের 0.3600, এটা আমরা মাইনাসে ধরলাম, এটা আমরা মাইনাসে ধরেছি। অ্যাসেট আমরা বের করেছি যে ওখান থেকেই, যেটা বললাম উপরে দেওয়া ছিল 26,21,000, সেটা বসালাম ইন্টু আমাদের যেই চেঞ্জটা এসেছে 0.0075, এটা আমরা উপরে বসিয়েছি। আর নিচে হচ্ছে আমাদের 1 প্লাস 0.05, কোশ্চেনে যে ভ্যালিউটা দেওয়া ছিল সেটা। সো সেটা আমরা বসালাম। এখন সব মানে কোশ্চেনে যে পার্সেন্টেজ রেট দেওয়া ছিল সেটা। সো এখন সব ক্যালকুলেট করে আমাদের রেজাল্টটা আসে নেগেটিভ -6,74,000, সরি এটা ওকে এটা হচ্ছে 6,74,12,955 হবে। সো আমাদের নেগেটিভ ভ্যালু আসে, অর্থাৎ আমাদের নেটওয়ার্থটা নেগেটিভ আসছে। সো আমাদের ইন্টারেস্ট রেট যখন বেড়ে গেল 75 বেসিস পয়েন্টে, তখন আমাদের নেটওয়ার্থটা নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, তার মানে স্বাভাবিকভাবে আমরা ইন্টারেস্ট রেট যদি 75 বেসিস পয়েন্ট কমাই, তাহলে আমাদের নেটওয়ার্থটা পজিটিভ আসবে, তাই না? উল্টাটা হবে, ওটা আমরা দেখাই নাই, সো ওটা আমাদের এক্সামে চাইলে দেখাতে হবে আর কি। তো এখন আমরা যদি মানে আমরা ইন্টারেস্ট রেট যদি কমাতাম 75 বেসিস পয়েন্টস, সেক্ষেত্রে এখানে যে ভ্যালুটা দেখছেন এটা কিন্তু মাইনাসে লিখতে হতো, কারণ আমরা কমাচ্ছি। সো ধরেন আমাদের কারেন্ট পার্সেন্টেজ রেট হচ্ছে 5%, এটা কমে হলো 5.25%। সো 5.25% কিন্তু কমে, সরি 5.25 কেন বলছি, আমাদের হচ্ছে কারেন্টটা হচ্ছে 5%, কমে হলো হচ্ছে 4.25%। সো 4.25 মাইনাস 5 যদি আমরা দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালুটা নেগেটিভ হয়, মানে -75 বেসিস পয়েন্ট আসে সেক্ষেত্রে। তাহলে আমাদের এই ভ্যালুটাও মাইনাসে হবে, -0.0075 হবে, বুঝেছেন? সেক্ষেত্রে কিন্তু আমাদের নেটওয়ার্থটা হচ্ছে ইন্টারেস্ট রেট ফল করলে নেটওয়ার্থটা কিন্তু আমাদের পজিটিভ হতো। ওকে, এখন আমরা ফাইনাল অ্যান্সারে যদি আসি, যে আমাদের ডিউরেশন অফ অ্যাসেট হচ্ছে 1.70 আর ডিউরেশন অফ লাইবিলিটি হচ্ছে 1.33, তার মানে অ্যাসেট লাইবিলিটির থেকে বেশি অ্যাসেটের ডিউরেশন। সো এটা একটা গুড সাইন। ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে আবার নেটওয়ার্থটা নেগেটিভ এসেছে। সো আমাদের স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশনটা হবে, বা আমরা যে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি
অ্যাসেটের ডিউরেশনটা যে 1.70 আছে সেটাকে কমিয়ে দেই এবং লাইবিলিটি যে ডিউরেশনটা আছে সেটাকে বাড়িয়ে দেই, সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্থটা চেঞ্জ হবে বা নেটওয়ার্থটা পজিটিভ হবে সেক্ষেত্রে, যখন আমাদের ইন্টারেস্ট রেট রাইজ করছে তখনকার জন্য। এটা জাস্ট ইন্টারেস্ট রেট রাইজের জন্য বললাম, আবার ইন্টারেস্ট রেট ফলের জন্য কিন্তু আমাদের রেজাল্ট পজিটিভই আসতো, সেক্ষেত্রে কোনো চেঞ্জের দরকার ছিল না। বাট ইন্টারেস্ট রেট রাইজ করার কারণে যেহেতু নেগেটিভ আসছে, সেহেতু আমাদের ডিউরেশন অফ অ্যাসেট যদি আমরা কমাই, আবার ডিউরেশন অফ লায়াবিলিটি যদি আমরা বাড়াই, সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্থটা পজিটিভ আসবে। সো আমাদের এখানে কাজ করতে হবে আর কি, যে অ্যাসেটের ডিউরেশনটা কমানোর চেষ্টা করতে হবে এবং লায়াবিলিটি ডিউরেশনটা আমাদের বাড়ানোর চেষ্টা করতে হবে, এটাই আর কি। সো আমাদের অ্যাজ ইন্টারেস্ট রেট রাইজেস, okay, DA is better than DL, so company was in good position. As interest rate rises, চেঞ্জ ইন নেটওয়ার্থ ডিক্রিজেস, মানে ইন্টারেস্ট, এগুলো সব শর্টকাটে লেখা আছে, সো আমি তো ডিটেলসে মুখেই বলে দিলাম যে ইন্টারেস্ট রেট যখন বাড়ছে তখন নেটওয়ার্থ কিন্তু ডিক্রিজ করছে আমাদের। সেক্ষেত্রে আমাদের হেজিং স্ট্র্যাটেজি যেটাই বলি, সেটা হবে আমরা যদি ডিএলটা ইনক্রিজ করি আর যদি আমরা ডিএটা ডিক্রিজ করি, তাহলে মানে যেটা আছে সেগুলো চেঞ্জ করে ডিএটা আমরা ডিক্রিজ করে ফেললাম আর ডিএলটা চেঞ্জ করে এটা ইনক্রিজ করে ফেললাম, এটাই আর কি। অলরাইট, সো এটা ছিল আমাদের 11 নম্বর ম্যাথ।